নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো মধুবন্তীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। শুরুতেই স্বর্ণালী, আমরা যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, আদালতে গড়ালো সন্দেশখালীর ভাইরাল ভিডিওর ঘটনা। হাইকোর্টে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। একবারই মধুবন্তী, এবার যেমনটা দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সন্দেশখালীতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ এবার যেমনটা দেখা যাচ্ছে মধুবন্তী, আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে যেই ভিডিওর সত্যতা যদিও আমাদের কলকাতা টিভি যাচাই করেনি, এবং যেখানে দেখা গিয়েছে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল, তার মুখে একাধিক বক্তব্য সামনে এসেছিল। সন্দেশখালী ঘটনার পুরোটাই সাজানো, এমনটাই বক্তব্য সামনে এসেছিল সেই ভিডিওয়, এবং তার পরিপ্রেক্ষিতেই এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা। একদমই আরো বিস্তারিত জানবো সন্দেশখালীর ভিডিও নিয়ে। বিজেপি নেতা গঙ্গাধর কয়াল এই যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, ঠিক কি অভিযোগ তার জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, বিজেপি নেতা গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। তার দাবি, সন্দেশখালী নিয়ে যে ভিডিও প্রকাশিত হয়েছে, সেই ভিডিও তার যে শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে সেই শব্দ তার নয়, এবং তাকে সেখানে ম্যানাইজ করা হয়েছে বলে তার অভিযোগ। এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করুন এবং এই ঘটনার পেছনে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর কয়াল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তার আইনজীবী দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা দায়েরের অনুমতি চান। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। পীযূষ কান্তি, আরো একবার জানতে চাইবো স্পষ্টভাবে ঠিক কি বলতে চাইছেন এই বিজেপি নেতা। বিজেপি নেতার দাবি, যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে যে তার যে শব্দ ব্যবহার করা হয়েছে, সেই ভিডিওর সঙ্গে তার শব্দের কোনো মিল নেই। ওই ভিডিওতে যে কথাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তার নয়। সুতরাং ভিডিওটি সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, এডিটিং করা হয়েছে, এবং এই ভিডিওর কোনো সত্যতা নেই বলেই তার মামলায় পরিষ্কারভাবে তিনি দাবি করেছেন। অর্থাৎ এই ভিডিও যে জাল, অর্থাৎ এই ভিডিওর কোনো সত্যতা নেই, তা এডিটিং করা, এটাই হচ্ছে গঙ্গাধর কয়ালের মূল দাবি, এবং এই দাবি রেখেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষ কান্তি। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। যে দাবি করেছেন ওই বিজেপি নেতা গঙ্গাধর কয়াল, তাহলে ওই ভিডিও পুরোটাই ভুয়ো, সেটা এডিট করা হয়েছে, তার মুখে কথা বসানো হয়েছে। অবশ্যই এই বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। শুনানি আগামী সোমবার। আপনাদের জানিয়ে রাখি, আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবার বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তার যেমনটা দাবি, আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে ভিডিও ভাইরাল হয়েছিল এবং যেই ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় পড়েছে রাজ্য রাজনীতিতে, সেই ভিডিও কিন্তু ভুয়ো, এমনটাই দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, সেই ভিডিওই আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ গঙ্গাধর কয়াল। যেটা অভিযোগ, তার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে এবং তারপর তা ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলার অনুমতি চেয়েছিলেন গঙ্গাধর, অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা। আর মধুবন্তী, এই ভিডিও ভাইরাল হওয়া নিয়েই কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য শেখ শাহজাহানের। সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে, ভোট হোক সত্য ঘটনা বেরিয়ে পড়বে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এবার শেখ শাহজাহান। শেখ শাহজাহান সন্দেশখালীর মাস্টার মাইন্ড, অন্যতম অভিযুক্ত। তার আজকের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন অনেকে ধরা পড়বে আদালত পেশের সময়, আর শাহজাহান এই মন্তব্য করে। একদমই মধুবন্তী, অবশ্য
আমরা সেদিকেই নজর রেখেছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী ঘটনায় কিন্তু বারংবার শিরোনামে চলে আসছে সন্দেশখালী, এবং এবার এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য শেখ শাহজাহানের। তিনি ঠিক কি বলেছেন শুনুন। বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবেন? বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। তো সবে শুরু, ভোটটা হোক, আরো সত্য ঘটনা কারা জড়িয়ে আছে দাদা সব ধরা পড়বে, দেখতে পাবো কারা কারা তো নিশ্চয় ভিডিও করে করছো। একদিকে যখন গঙ্গাধর তিলক বিজেপি নেতা, তিনি দাবি করলেন যে তার মুখে কথা বসানো হয়েছে, এই ভিডিওটি এডিট করা হয়েছে এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি আজকে আদালতে পেশের সময় শাহজাহান, তার বক্তব্য একেবারে বিস্ফোরক। সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে, ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে, অনেকে ধরা পড়বে। অবশ্যই একেবারেই যেমনটা আমরা জানি যে গঙ্গাধর কয়ালের পাশাপাশি কিন্তু এবার শেখ শাহজাহান, তিনি কিন্তু এই সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবেন? বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। তো সবে শুরু, ভোটটা হোক, আরো সত্য ঘটনা কারা জড়িয়ে আছে দাদা সব ধরা পড়বে, দেখতে পাবো কারা কারা তো নিশ্চয় ভিডিও। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি বিজেপি নেতা গঙ্গাধর কয়াল, তিনি যেটা বলছেন যে ভিডিও সামনে এসেছে সেটা পুরোপুরিভাবে এডিটেড এবং তার মুখে কথা বসানো হয়েছে, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে শেখ শাহজাহান, বিস্ফোরক মন্তব্য তার আদালতে পেশের সময়। তিনি বলছেন যে সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে, ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে, অনেকে ধরাও পড়বে। কি বলতে চাইলেন, কি স্পষ্ট করতে চাইলেন তিনি? দেখো, ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালীর ভিডিও ভাইরালে রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর তথ্য হয়েছে। তুমি যখন প্রথম, অর্থাৎ চলতি মাসের 4 মে বিশেষ করে যে ভিডিও ভাইরাল, অর্থাৎ সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু শেখ শাহজাহান কিন্তু যখন আদালতে গত 3 দিন আগে তখন তোলা হয়েছিল, তিনি কিন্তু দাবি করেছিলেন, আমরা প্রশ্ন করেছিলাম শেখ শাহজাহানকে যে এই ভিডিও ভাইরাল হয়েছে, ফেক ভিডিও বলছে, কি বলবেন? তিনি প্রকাশ্যে বলেছিলেন একেবারে সাংবাদিকদের যে এটা ফেক নয়, এটা অরিজিনাল। অর্থাৎ প্রথম ভিডিও ভাইরাল গঙ্গাধরের সেই মন্তব্য করলেন। এবার দ্বিতীয় ভিডিও ভাইরাল, অর্থাৎ রেখা পাত্র যে সহ বিয়ালি দাস, পাপিয়া দাস যেভাবে ভিডিও ভাইরাল হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সেই ভিডিও, বিশেষ করে যে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল যে সাজিয়ে, এবং খোদ বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, বর্তমানে যে বিজেপি প্রার্থী তিনি রেখা পাত্র দাবি করেছিলেন, সেই কিন্তু রেখা পাত্রই নিয়ে কিন্তু আজকে শেখ শাহজাহান যখন প্রেসিডেন্সি জেল থেকে বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লকআপে নিয়ে আসা হয়, তিনি একেবারে দাবি করলেন, তিনি বললেন এটা আরও ভিডিও বেরোবে, আপনারা সহ্য করুন, দেখতে পাবেন, সত্য উদ্ঘাটন হবে, এবং 4 তারিখ ওয়েট করুন, ভোট মিটুক, এবং দেখবেন অনেক কিছু সত্য ঘটনা বেরিয়ে পড়বে। পাশাপাশি এটাও বলেছেন অনেকে গ্রেপ্তার হবে। এই ঘটনা তিনি পক্ষান্তরে বুঝিয়ে দিলেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, অর্থাৎ শেখ শাহজাহান সহ একাধিক নেতার বিরুদ্ধে যে পূর্ব পরিকল্পিতভাবে চক্রান্ত করে তাদের ফাঁসানো হয়েছে, এমনটা দাবি করেছে। একদিকে তিনি যেমন বলছেন নারী নির্যাতনের অভিযোগ, ইতিমধ্যে তুমি জানো সেই নিয়ে একাধিক অভিযোগ তুলেছে ওই সন্দেশখালীর প্রতিবাদীরা, বিভিন্ন সময় সে দাবি করেছেন যে সেটা ভুয়ো, যা বিশেষ করে তাদের সাদা কাগজে সই করা হয়েছে। পাশাপাশি এছাড়াও জমি দখল থেকে একাধিক অভিযোগ, বিশেষ করে নারী নির্যাতন যে ইস্যুটা ইতিমধ্যে রাজ্য দেশের মাটিতে কিন্তু যেভাবে বিজেপি নেতৃত্ব যেভাবে হাতিয়ার করেছে লোকসভা নির্বাচনে, সেই নারী নির্যাতন নিয়ে যখন ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু শেখ শাহজাহানের এই মন্তব্য, অর্থাৎ কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বুঝিয়ে দিলেন, এবং তিনি তার পাশে ভাই শেখ আলমগীর ছিল, পাশাপাশি দিলদার বক্স একাধিক নেতারা আজকে তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। তিনি পরিষ্কার একটা জিনিস বুঝিয়ে দিলেন যে তার বিরুদ্ধে গভীর চক্রান্ত করা হয়েছিল সন্দেশখালীর মাটিতে, এবং সেটা চক্রান্ত স্পষ্ট করতে চাইলেন তার বিস্ফোরক মন্তব্য এই কারণেই যে তিনি বলতে চাইলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। প্রথমবার তিনি কি বলেছিলেন আরো একবার তোমার কাছে জানতে চাইবো, দুটি বয়ান আরো একবার যদি বলো। দেখো, প্রথমে যখন আজ থেকে 3 দিন আগে যখন বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহান সহ 14 জনকে পেশ করা হয়, সেখানে কিন্তু শেখ শাহজাহান প্রিজম্যানের মধ্যে যখন বসেছিলেন, আমরা প্রশ্ন করেছিলাম, স্পেসিফিক কলকাতা টিভির পক্ষ থেকে প্রশ্ন করেছিলাম, বলেছিলাম যে শেখ শাহজাহান আপনার বিরুদ্ধে যে ভিডিও ভাইরাল হয়েছে এটা ফেক ভিডিও বলছে, আপনি কি বলবেন? বলছে না, এটা ফেক না, এটা অরিজিনাল ভিডিও।
অর্থাৎ কোর্টের লকআপে নিয়ে যাওয়ার সময় অর্থাৎ প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি মন্তব্য করেছিলেন, কিন্তু দ্বিতীয় ভিডিও ভাইরালের সময় তিনি একই কথা বললেন, অনেক ভিডিও বেরোবে, অপেক্ষা করুন, সত্য উদ্ঘাটন হবে, ভোটটা মিথ্যে দিন এবং অনেক সত্য বেরিয়ে পড়বে এবং পাশাপাশি অনেকে গ্রেপ্তার হবে। অর্থাৎ তিনি এইটা বুঝিয়ে দিলেন পরপর দুদিনের, অর্থাৎ আদালতের মুখে ঢোকার সময়, যে তিনি যে মন্তব্য করতে চাইছেন তার বিরুদ্ধে গভীর চক্রান্ত করা হয়েছে এবং যে নারী নির্যাতনের অভিযোগ এবং ধর্ষণের অভিযোগ যে সম্পূর্ণ সাজিয়ে তাকে ফাঁসানো হয়েছে, এমনটাই তিনি ঘুরিয়ে কিন্তু মন্তব্য করে বুঝিয়ে দিলেন যে বিরোধীরা তিনি সম্পূর্ণ নির্দোষ, তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এমনটাই স্পষ্ট করতে চাইলেন দুদিনের বক্তব্য থেকে। আপাতত সঞ্জিত, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। একদমই, অর্থাৎ মধুবন্তী যেমনটা দেখা যাচ্ছে যে একের পর এক ভাইরাল ভিডিও কিন্তু সামনে আসছে সন্দেশখালীর ঘটনা নিয়ে, এবং সেই ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন শেখ শাহজাহান। তিনি আগে যেমনটা বলেছিলেন যে এই ভিডিও কিন্তু অরিজিনাল, এবং আজকে তিনি যেমনটা বললেন যে সবে তো শুরু, এরপরও এখনো অনেক কিছু বাকি রয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, ভোটের পর সত্য ঘটনা আরো বেশি সামনে আসবে এবং অবশ্যই অনেকে গ্রেপ্তারও হবেন, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন শাহজাহান। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, ভাইরাল ভিডিও নিয়ে একেবারে বিস্ফোরক শাহজাহান, তিনি বলছেন সবে তো শুরু, এরপর আরো ভিডিও আসবে, ভোটের পর অনেকেই ধরা পড়বে, এবং এইভাবে বারবার তার এই মন্তব্যতে তিনি স্পষ্ট করতে চাইছেন তিনি একেবারে নির্দোষ, ষড়যন্ত্রের শিকার। ভাইরাল ভিডিও করার পরিকল্পনা নিয়ে ওরা এগোচ্ছে, ফেক ভিডিও করে বেড়াচ্ছে, ওতে সমাজে বিন্দুমাত্র প্রভাবিত হবে না। আর যেটাও বলতে চাইছে যে ইলেকশনের পরে সত্য বেরিয়ে আসবে, মানে ইলেকশনের পর তৃণমূল কংগ্রেস জিতবে, ওদের অত্যাচার আরো বাড়বে, সেগুড়ে বালি। আর শাহজাহান ভাবছে যে ইলেকশনের পরও ছাড়া পেয়ে যাবে, কবে ছাড়া পাবে, কোন যুগে ছাড়া পাবে, সেটাও একটা বিরাট গণনার বিষয়। সেই কারণে ওই সমস্ত আস্ফালনের কোনো মূল্য নেই। যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, যারা মানুষের জমি দখল করেছে, বিদেশে টাকা এবং বিভিন্ন স্মাগলিং মাল পাচার করেছে, তাদের কোনোভাবে মুক্তি নেই। হাজার ফেক ভিডিও করেও কোনোভাবে উদ্ধার করতে পেতে পারবে। রাহুল বাবু, এই যে গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন, কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। শেখ শাহজাহান তিনি আজকে যে মন্তব্য করলেন তা থেকে স্পষ্ট তিনি ষড়যন্ত্রের শিকার, এমনটাই বোঝাতে চাইছেন। সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে, ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে। একেবারেই মধুবন্তী, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভোটের আবহে কিন্তু সন্দেশখালী বারংবার শিরোনামে চলে আসছে, এবং সন্দেশখালীর ঘটনাতেই একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। যদিও সেই ভিডিওগুলির সত্যতা অবশ্যই যাচাই করেনি আমাদের কলকাতা টিভি, তবে সেই ভিডিওগুলি কিন্তু এবার বারংবার সেই ভিডিও ভুয়ো একদিকে যেমন বলছেন, দাবি করছেন বিজেপি নেতৃত্ব, এবং সেই মতো করেই কিন্তু বিজেপি নেতা গঙ্গাধর কয়াল তিনি কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে সেই ভাইরাল ভিডিও সত্য, এমনটাই দাবি করছেন শেখ শাহজাহান। যেই শেখ শাহজাহানের বাড়িতে আপনাদের জানিয়ে রাখি যে গত 5ই জানুয়ারি যখন ইডি সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন, তখন সেই সময় তাকে বেশ অনেকদিন পর গ্রেপ্তার করা হয়, এবং এবার একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন ভাইরাল ভিডিও সম্পর্কে শেখ শাহজাহান। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনু বাবু, এবার শেখ শাহজাহান মন্তব্য করেছেন এই ভিডিও ভাইরাল সম্পর্কে, সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে, ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে, অনেকেই ধরা পড়বে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। তারা সত্য ঘটনা তো বেরোনো শুরু হয়ে গেছে। আমরা গঙ্গাধর কয়ালের ভিডিও বলুন বা তারপরে রেখাপাত্রের ভিডিও বলুন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তো প্রমাণ হচ্ছে যে বিজেপি কিভাবে পরিকল্পিত চক্রান্ত করেছে, কিভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে, কিভাবে 2000-3000 টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে ধর্ষণ না হওয়া সত্ত্বেও ধর্ষণের অভিযোগ করিয়েছে, কিভাবে সাদা কাগজে সই করিয়েছে, কিভাবে ইংরেজিতে চিঠি নিয়ে গিয়ে তারা পড়তে পারবে না বলে তাদেরকে দিয়ে সই করিয়েছে, এবং স্বয়ং বিজেপির প্রার্থী সে বলছে যে আমি তো রাষ্ট্রপতির কাছে যাইনি, তাহলে কাদেরকে বিজেপি সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে। প্রত্যেকটা জিনিস তো উন্মোচিত হচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে, এবং মা বোনেরা যোগ্য জবাব দেবে। সুতরাং সে যেটা বলেছে সেটা সঠিক কথাই বলেছে। আগামী দিনে আরো কত কি সামনে আসবে তার জন্যই আমরা অপেক্ষায় আছি।
একেবারেই শান্তনুবাবু, এবং পাশাপাশি বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এই ভিডিওকে বলছে ফেক ভিডিও, এবং তার পাশাপাশি গঙ্গাধর কয়াল যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি দাবি করছেন এই ভিডিও ভুয়ো। এ বিষয়ে আপনার মন্তব্য? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনাদের জানিয়ে রাখি আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। এবার ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শেখ শাহজাহান। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। What makes you so attractive? Envy. মিত্র ক্যাফে আসছে চন্দননগরে, শুভ উদ্বোধন 12ই মে। রইল আমন্ত্রণ মিত্র ক্যাফে। জিন্দাল প্যান্থার, TMT রিবার্স। সবার যত স্বপ্ন তার পূরণের দায় মেটাই, সব আশাকেই সফল করি আমার জীবনে। প্রোটিন, ফাইবার আর প্রাণ শক্তিতে ভরা আমন্ড প্রতিদিন। হেয়ার রিমুভাল ক্রিম আর এত সুন্দর গন্ধ, ইম্পসিবল। নতুন কিছু নাকি? পসিবল। এর পিওর ইমপ্রুভড ফর্মুলাতে রয়েছে ন্যাচারাল এক্সট্রাক্টস, আর এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সো স্মুথ। ভিট এখন হুইট পিওর। জাস্ট হুইট ইট। ভিটের ছোট প্যাক এখন 33% বেশি। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। আর মধুবন্তী, আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো তাও কিন্তু সন্দেশখালী নিয়ে। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং তার বিরুদ্ধেই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একদমই, তার কারণ কি না, তিনি পদের অপব্যবহার করেছেন। কি করেছেন তিনি? সন্দেশখালীতে ষড়যন্ত্রে জড়িত রেখা শর্মা, এই অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তার কারণ যে বিষয়গুলো ঘটেছে এখনো পর্যন্ত সন্দেশখালীতে, সেখানে তৃণমূলের দাবি সন্দেশখালীর গোটা ঘটনা প্রবাহে মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা চক্রান্তকারীর ভূমিকায় রয়েছেন। তাই তার বিরুদ্ধে তাদের এই পদক্ষেপ। সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে, আর এবার ভিডিওগুলিকে সামনে রেখে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে তদন্ত করতে চাইছে রাজ্যের শাসক দল। রেখার বিরুদ্ধে পদের অপব্যবহার করার অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে মূলত রেখা শর্মার বিরুদ্ধে এবার কোন কোন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? দেখো, রেখা শর্মার বিরুদ্ধে সন্দেশখালী রাজনৈতিক চক্রান্তে যুক্ত, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। কে এই রেখা শর্মা, তার পরিচয় নতুন করে দেবার নেই। তিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি সন্দেশখালী ইস্যুকে যেভাবে জাতীয় স্তরে নিয়ে গেছিলেন এবং যেভাবে তিনি সন্দেশখালীতে এসে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে আচরণ করেছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তা নিয়ে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস হচ্ছে। কারণ যেহেতু এমসিসি চালু রয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা এই মুহূর্তে নিতে পারবেন না। সেই জন্যই তারা কিন্তু এই মুহূর্তে, যেহেতু এমসিসির আওতাভুক্ত রয়েছেন, তাই তারা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। যেভাবে রাজনৈতিক চক্রান্তে তিনি যুক্ত রয়েছেন, যেভাবে সন্দেশখালীর ঘটনাকে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, তারই বিরুদ্ধে তিনি তারা ইলেকশন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। এবং সেখানে তারা বেশ কিছু শব্দ বা বেশ কিছু ভিডিও তারা ব্যবহার করা হয়েছে, সেই ভিডিও তারা কিন্তু আজকে নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে আসছিল যে সন্দেশখালী একটি রাজনৈতিক চক্রান্ত। এবং দেখো, আজকে শেখ শাহজাহানও কিন্তু একই কথা বলেছেন। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের কাছেও তারা অভিযোগ দায়ের করছেন, 4 তারিখের পরে তার এমসিসি যখন লাগু থাকবে না, তখন কিন্তু তার বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এবার কিন্তু রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপাতত ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আর এই ইস্যুতেই রাজ্যের মন্ত্রী শশী পাজা, তার কি মন্তব্য শোনাবো আপনাদের। চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে,
কারণ তিনি এসে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে। তার সাথে সাথে এই বিভিন্ন ইকোসিস্টেম, আমরা প্রত্যেক দিনই ধীরে ধীরে করে কোন কোন মানুষ, কোন কোন কমিশন, আর কে যারা যুক্ত হয়েছিলেন এই অভিসন্ধিতে, এই ষড়যন্ত্রতে, তাদের কথাটাও প্রতিদিন আমরা খুলে দেব, এই যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন এই নোংরা খেলাতে। মন্ত্রী শশী পাজা কি বলেছেন আপনাদের শোনালাম। রেখা শর্মার বিরুদ্ধে সরব তৃণমূল, লক্ষণ রেখা পার করেছেন দুই রেখা, রেখা শর্মা এবং রেখা পাত্র। তাসের ঘর ভেঙে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, এমনই পোস্ট সুস্মিতা দেবের। একদমই মধুবন্তী, অর্থাৎ দেখাই যাচ্ছে যে এবার কিন্তু রেখা শর্মা এবং রেখা পাত্র তাদের কিন্তু বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দুই রেখার বিরুদ্ধে অভিযোগ। লক্ষণ রেখা পার করেছেন দুই রেখা, রেখা শর্মা এবং রেখা পাত্র, এমনটাই মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাসের ঘর ভেঙে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, এমনই পোস্ট করেছেন সুস্মিতা দেব। এ বিষয়ে আমরা ফোন লাইনে যোগাযোগ করেছিলাম শিশির বাজুরিয়ার সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এখন সন্দেশখালী যে পুরো ঘটনা ঘটলো আমাদের পুরো রাজ্যের জন্য, আমাদের পুরো সবাই মাথা হেট করে দিল। যেই এখন তৃণমূল কংগ্রেস যারা দোষী, যারা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ওদের বাঁচাবার জন্য এইসব করছেন। আচ্ছা, এটা আমার একটাই প্রশ্ন, কেন আপনি বাঁচাচ্ছেন? যারা মহিলাদের দিনের পর দিন, মাসের পর মাস নির্যাতন করেছে, কেন বাঁচাচ্ছেন? কি আপনার মানে এটা কি আপনাদের পলিসি যে পশ্চিমবঙ্গের মহিলাদের সঙ্গে এটা হবে? এটা আমাদের দুর্ভাগ্য তৃণমূল যেভাবে স্টেপ নিচ্ছে। আর জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে যাওয়া, আপনি তো সবাই বিরুদ্ধে যেতেই পারেন। একজন তো বড় নেতা তৃণমূলে বলেছে কি কলকাতা হাইকোর্টেরও কোনো প্রয়োজন নেই, যা কিছু হতে পারে। হয়তো এখন হারের একেবারে পাশে বসে আছেন, তো মাথা খারাপ। আর সন্দেশখালীর ঘটনায় রেখা শর্মার বিরুদ্ধে যেমন একদিকে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তেমনি তার পাশাপাশি রেখা শর্মার বিরুদ্ধে যারা সম্প্রতি অভিযোগ দায়ের করেছিলেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ওপর থেকে মহিলা কমিশন এসেছিল না, ওরা মেয়েদেরকে নিয়ে গেছিল থানার ভেতরে। হ্যাঁ, ওই নিয়ে গিয়েছিল। তা বলতেছে ঠিক আছে, তোমার টাকা পয়সা সব পাইয়ে দেবো, তা তুমি এই খাজা কাউকে সই করে দাও। টেবিলের উপরে বসে বলতেছে যে ঠিক আছে, ওরা সব বসেছিল আর কি, তা ওরা বলছে যে সই করে দাও। তা আমি সই করে দিয়ে চলে এসেছি, বলে এবার তুমি যাও। আমি চলে এসেছি, এবার ওরা যে কি করেছে তাও তো আমি জানি না। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। পিয়ালি দাস তখন দেখে নিয়ে গেছে, এখন মহিলা কমিশনে এসেছিল। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে এটা হয়নি, আমরা সেটা ফালতু কোনো কেস। 8 তারিখ 8ই মে যে বক্তব্য রাখেন সন্দেশখালীর মহিলারা, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার কথা বলবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, একদিকে যখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে, তাদের যেটা বক্তব্য তিনি পদের অপব্যবহার করেছেন, অন্যদিকে সন্দেশখালীর স্থানীয় মানুষ যারা, মহিলা যারা, তারাও ঠিক একই অভিযোগ এনেছেন। সব মিলিয়ে কি বলতে চাইছেন তারা, তাদের বক্তব্য তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। কারা করেছে? সন্দেশখালীর প্রতিবাদীরা।
অর্থাৎ তুমি জানো যে বারবার সন্দেশখালী কাণ্ডে যখন নারী নির্যাতনের ঘটনা হচ্ছিল, বারবার বিশেষ করে বিরোধী দলগুলো তারা কিন্তু জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ, তারা বলেছিল কেন জাতীয় মহিলা কমিশন আসছে না। রাজ্য যখন মহিলা সুরক্ষা কমিশন গিয়ে তাদের বিস্তারিত রিপোর্ট তৈরি করছিলেন, বারবার তারা বলছে এটা হয়তো রিপোর্টে ভুল হতে পারে বা এটা শাসক দলের চক্রান্ত থাকতে পারে, কিন্তু সেই প্রশ্ন থেকে জাতীয় মহিলা কমিশনকে তারা বারবার পাশে পেতে চেয়েছিল। কিন্তু যখন ওই 19শে ফেব্রুয়ারি মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা যখন 3 জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালী দেয়, সোজা ধামাখালি হয়, সন্দেশখালী সোজা শটাং থানায় চলে যান। এবার থানায় গিয়ে কিন্তু সেখানে যে অভিযোগ, অর্থাৎ সেখানে প্রতিবাদীদের যে বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তারা জানার চেষ্টা করেন। মূলত যে অভিযোগ, বিস্ফোরক অভিযোগ করেছে সেখানকার 2 গৃহবধূ, অর্থাৎ ভুয়ো যে অভিযোগটা তারা বারবার বলছে, সাদা কাগজে সই করে তাদেরকে ধর্ষণের মামলা সাজানো হয়েছে। দাবি করছেন কে? নিয়তি মাইতি, বছর 50-এর, বছর 35-এর মিতা মাইতি, সম্পর্কের শাশুড়ি বৌমা, তাদের বাড়ি 8 নম্বর মাঝের পাড়া। তাদেরকে যখন নিয়ে যায়, তাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন যে পিয়ালি দাস। তুমি জানো ইতিমধ্যে পিয়ালি দাসে গঙ্গাধর কয়াল, বিশেষ করে শান্তি দলিত, যাদের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ দেওয়া রয়েছে, তাদের তলব করেছে সন্দেশখালী থানার পুলিশ। এমনকি তাদের বাড়িতে নোটিশ পাঠানো রয়েছে আগামী 3 দিনের মধ্যে, মানে গতকালকে নোটিশ জারি হয়েছে আগামী 3 দিনের মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে তাকে হাজির করতে হবে, আবার বিশেষ করে তাদের থানায় হাজিরা দিতে হবে। ইতিমধ্যে এই অভিযোগ খণ্ডন করলেও বিশেষ করে বিজেপি নেতৃত্ব, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বিশেষ করে তারা বলছেন আমরা মূর্খ, শিক্ষা আমাদের সেইভাবে নেই। আমাদের মূলত দাবি ছিল, নিয়তি মাইতি যে দাবি করেছিলেন যে সেদিনকে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল একটাই অভিযোগ যে জব কার্ডের টাকা পাচ্ছি না, পাশাপাশি রান্নার কাজ করেছি সেই অর্থ সঞ্জিত যা তাদের অভিযোগ ছিল তার সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে, সাদা কাগজে সই করা হয়েছে, এই অভিযোগই তারা করছেন। সব মিলিয়ে যা পরিস্থিতি তুমি আমাদের সামনে তুলে ধরলে এতটাই স্পষ্ট হলো। তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ সঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আরো বারোতে সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফের বিরতির পর ফিরছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো বারো। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, আজ মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুর ট্রেজারি বিল্ডিং এ মনোনয়ন পেশ করবেন তিনি। মূলত অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই কিন্তু আজ মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মনোনয়ন জমার ঠিক আগে মিছিল তৃণমূলের পক্ষ থেকে। জানি রাখি ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচন 1 জুন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য আজ মনোনয়ন জমা দেবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই কেন্দ্রে হয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা বিজেপি প্রার্থীরও। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কখন মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের পক্ষ থেকে কি প্রস্তুতি, কি জানতে পারছো? একদমই দেখো, যে শিডিউল দেওয়া গতকাল সেখানে দেখা যাচ্ছে যে 12:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে হরিশ মুখার্জি রয়েছে তার বাড়ি শান্তিনিকেতনের ওই বাড়ি তিনি বেরোবেন এবং পায়ে এসে তিনি আসবেন আলিপুর অব্দি এবং সেখানে এসে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস আছে, সেখানেই তিনি এই নমিনেশন জমা দেবেন। তবে যেটা জানা যাচ্ছে যে আর 30 মিনিটের মধ্যেই তিনি তার বাড়ি থেকে বেরোবেন এবং বেরিয়েই তিনি পায়ে দিয়ে আসবেন করে আসবেন। এরকম তোমাকে একটু বিরত করছি, যান্ত্রিক কারণে তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। তবে যতটা বোঝা যাচ্ছে 12:30 নাগাদ মনোনয়ন জমা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন তার বাসভবন থেকে এবং সব মিলিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া এবং তৃণমূলের পক্ষ থেকে যে রোড শো হবে সব দিকেই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আর মধুবন্তী, এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি নির্বাচনী আবহে কিন্তু দিলীপ ঘোষ আছেন সেই দিলীপ ঘোষই বারংবার একের পর এক মন্তব্যে ঝড় তুলেছেন তিনি। আর এবার একেবারে শাসক দলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমন করব, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আজ শাসক দলকে নিশানা করে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে কুকথা বলা দিয়ে তার শুরু হয় নির্বাচনের আগে এবং নির্বাচনী আবহে যা যা বলেছেন, যা যা মন্তব্য করেছেন সবকিছুই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে। তিনি কি বলেছেন, যা যেমন ট্রিটমেন্ট দরকার ঠিক তেমন করব। ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, যারা ভোট করাতো বাড়ি ঢুকিয়ে দেব, বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেব, একেবারে হুমকি দিলেন দিলীপ ঘোষ। শুনুন।
যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো। আর দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম ফোন লাইনে, তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। করতে চাইছেন 10টা লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল, 3 দফার ভোট হয়ে গেল, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হলো, কিন্তু দিলীপ বাবু চাইছেন না শান্তিপূর্ণ ভোট হোক। প্রত্যেক দিন সকালবেলায় উঠে মারবো, ধরবো, এই করবো, হ্যান্ডকারিংকা মেরে ঢুকিয়ে দেবো, পুলিশকে মারবো, এসব কি চলছে? আর ইলেকশন কমিশন চোখ বন্ধ করে আছেন, যেহেতু বিজেপির লোক বলে কোনো ব্যবস্থা হবে না। আগে তো ওয়ার্নিং দিয়েছিলেন, তারপরেও এই একই কথা বলে চলেছেন, এই হিংসার কথা। ওনাকে তো অ্যারেস্ট করে রেখে দেওয়া উচিত, মুখে সেলোটেপ দিয়ে মুখ বন্ধ করে দেওয়া উচিত। তবে মধুবন্তী, আমরা জানিয়ে রাখি আপনাদেরও একই সঙ্গে যে দিলীপ ঘোষ কিন্তু শুধুমাত্রই শাসক দলকে নিশানা করেই থেমে থাকেননি, তার পাশাপাশি আর আজ ফের পুলিশকেও তিনি নিশানা করেছেন এবং তিনি যেমনটা বলেছেন, পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেবো, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন আরো, পুলিশ রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। পূর্ব বর্ধমানের রায়নগরে এবার দিলীপ ঘোষের এই মন্তব্য উঠে আসছে, কি বলেছেন শুনুন। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। আর এ বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। যে এই যে বক্তব্যগুলো দিলীপ বলেছেন কিংবা নানাভাবে এটা বলা হচ্ছে আর কি, তো এটা কিন্তু বাঞ্ছনীয় নয়, এগুলো বাঞ্ছনীয় নয়। এবং জেনারেলি এইগুলো পুলিশের সম্বন্ধে, প্রশাসন সম্বন্ধে এইসব কথাবার্তা বলা কারোরই উচিত নয়, শুধু ওনার নয়, কারোরই উচিত নয়। তাও তিনি এসব বলে যাচ্ছেন কিংবা করে যাচ্ছেন, ভবিষ্যতে এগুলো বেসিক্যালি দেখবে নির্বাচন কমিশনার যখন অ্যাকশন নেবে তখন অ্যাকশন নেবে, তার আগে তো কোনো ব্যাপার থাকছে না। আর আরেকটা কথা হচ্ছে যে এই 4 জুন পর্যন্ত ভারতবর্ষের নানা জায়গায় এইরকম এক একজন নেতা এক এক রকম মন্তব্য করবে, কারণ তারা রাজনৈতিকভাবে এগুলো ভেসে থাকতে চায় কিংবা বলতে চায় কিংবা একটু গরম করতে চায়, সেই সবের জন্য এইসব মন্তব্যগুলো করেছেন। আমার মনে হয় না যে 4 জুনের পরে এরকম কোনো মন্তব্য। নজর রাখবো এবার শাহী প্রচারের দিকে। আজ ফের বঙ্গে অমিত শাহ, বীরভূম, আসানসোল, রানাঘাটে সভা। 19 লোকসভা ভোটে বীরভূমে হারে বিজেপি, এবার পদ্ম শিবিরের পাখির চোখ বীরভূম আসন। একেবারেই মধুবন্তী, এবং যেই হেতু বীরভূম পাখির চোখ, সেক্ষেত্রে 19-এর ভোটে এবার আসানসোল, রানাঘাটে জয়ী হয়। আপনাদের জানিয়ে রাখি 19-এর যে ভোট ছিল সেই সময় কিন্তু আসানসোল এবং রানাঘাটের ভোটে জয়ী হয়েছিল বিজেপি নেতৃত্ব, কিন্তু তার পরবর্তীতে অর্থাৎ বীরভূম, এবার কিন্তু কেন বীরভূমকে পাখির চোখ করা হচ্ছে? কারণ আমরা জানি যে বীরভূমে কিন্তু সাংসদ অর্থাৎ বিদায়ী যিনি সাংসদ তিনি হচ্ছেন শতাব্দী রায়, এবং বীরভূমেই আমরা দেখেছি এবার বিজেপি প্রার্থী করেছেন দেবতনু ভট্টাচার্যকে, এবং অবশ্যই তার সমর্থনেই কিন্তু আজ বীরভূমে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী, একদিনে দক্ষিণবঙ্গের 4 লোকসভা আসনে সভা করবেন। তার আগে আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আসানসোল, বীরভূম এবং রানাঘাটে কর্মসূচি। এর মধ্যে বীরভূমের সভা নিয়ে বিজেপির মধ্যে যে উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো। গত লোকসভা নির্বাচনে বিজেপি আসানসোল ও রানাঘাট জয় পেয়েছিল, কিন্তু হেরে যাওয়া বীরভূমে অমিত শাহর সভায় উপস্থিত থাকার জন্য সকলেই উৎসাহী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁরও থাকার কথা এই সভায়। একেবারেই মধুবন্তী, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বীরভূম কতটা গুরুত্বপূর্ণ বিজেপি নেতৃত্বের কাছে। কেননা আমরা দেখছি কিন্তু লোকসভা নির্বাচনের এই প্রেক্ষাপটে বারংবার বিজেপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, এমনকি যোগী আদিত্যনাথ, তারাও কিন্তু প্রচারে এসেছেন। এবং এবার একেবারে অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বীরভূম, আসানসোল এবং রানাঘাটে সভা করবেন।
অবশ্যই সভাগুলির দিকে আমাদের নজর থাকছে। প্রধানমন্ত্রী রবিবার সভা করতে আসার আগে বঙ্গে অমিত শাহ আজ 3টি জায়গায় আসানসোল, বীরভূম এবং রানাঘাটে কর্মসূচি রয়েছে। বীরভূমের সভা নিয়ে যেমনটা বলছিলাম, বিজেপির মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে, কর্মী সমর্থকরা যথেষ্ট উৎসাহী এই সভাকে ঘিরে। এবং লোকসভা নির্বাচন গত লোকসভা নির্বাচনে বিজেপি আসানসোল ও রানাঘাট জয় করেছিল, কিন্তু বীরভূম এবার পাখির চোখ। তাই অমিত শাহর এই সভাকে ঘিরে বাড়তি উৎসাহ চোখে পড়ছে। এদিকে মধুবন্তী, আজ যেমন বঙ্গে আসছেন অমিত শাহ, অন্যদিকে ফের মোদী মমতা একই দিনে একই জেলায় সভা করবেন। কোচবিহার, বর্ধমানের পর একই দিনে সভা এবার মোদী মমতার। রবিবার একটু আগে আপনাদের বলছিলাম প্রধানমন্ত্রীর সভা রয়েছে, পাশাপাশি হাওড়াতে সভা করবেন যেমন প্রধানমন্ত্রী, ওই দিনে উলুবেড়িয়াতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে আমতায় সভা করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে কিন্তু একেবারে বলা যেতে পারে হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার আমরা দেখতে পাবো রবিবার। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী একযোগে সভা করতে চলেছেন। একই জেলায় কোচবিহার, বর্ধমানের পর এবার মোদী মমতা রবিবার হাওড়াতে সভা করবেন, ওই দিনই হাওড়ার উলুবেড়িয়াতে সভা করবেন মমতা, আমতায় সভা করবেন প্রধানমন্ত্রী। একদমই মধুবন্তী, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লোকসভা নির্বাচনে কিন্তু এই রাজনৈতিক প্রচারে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু বারংবার বাংলায় ছুটে আসছেন। অবশ্যই বোঝা যাচ্ছে বাংলার যে 42টি আসন রয়েছে, সেই 42টি আসন কিন্তু অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ বিজেপির 400 পার করার জন্য। এবং অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধীদের। এবং সেই মতোই ফের মোদী মমতা একই দিনে একই জেলায় আবারও সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেবার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে পড়েছেন মনোনয়ন জমা দেওয়ার জন্য। তৃণমূলের পক্ষ থেকে রোড শোর আয়োজন করা হয়েছে। একদমই মধুবন্তী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আলিপুর ট্রেজারি বিল্ডিং এ মনোনয়ন পেশ করবেন। মনোনয়ন জমার আগেই কিন্তু মিছিল করছেন, রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আগামী 1 জুন অর্থাৎ 7ম দফায় কিন্তু ভোট রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, এবং ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী কিন্তু এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ। এবং আজ অবশ্যই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে কিন্তু তিনি মনোনয়ন জমা দেবেন, এবং সেই মতোই মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শো করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। তৃণমূলের পক্ষ থেকে রোড শো করে মনোনয়ন জমা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমাকে যেমন কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 12:30 তিনি বেরোবেন, এবং সেই মতোই যেটা দেখা গেল যে প্রায় 12:35 থেকে 40 নাগাদ তিনি তার শান্তিনিকেতনের বাড়ি অর্থাৎ হরিশ মুখার্জি যে রোড, সেখান থেকে তিনি বেরোলেন, এবং সেখান থেকে পায়ে হেঁটে তিনি আজকে নমিনেশন জমা দেবেন। আলিপুরের যে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস রয়েছে সেখানে তিনি নমিনেশন জমা দেবেন, এবং তিনি ইতিমধ্যেই এই যে রাস্তা কালীঘাট দিয়ে তিনি পায়ে হেঁটে আসছেন, আলিপুর অব্দি তিনি পায়ে হেঁটে আসবেন, একদম রোড শো করে তিনি আসছেন। এবং এসে তিনি এই জায়গায় অর্থাৎ জেলা শাসক এবং যে কালেক্টর অফিস রয়েছে ডিস্ট্রিক্টে, সেখানে তিনি ম্যাজিস্ট্রেটের যে কালেক্টর অফিস রয়েছে সেখানে তিনি এই নমিনেশন জমা দেবেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তুমি যেমনটা বলছিলে যে আজকে শুভ দিন, সেই শুভ দিন নমিনেশন জমা দিতে আসছে অক্ষয় তৃতীয়া আজকে, এবং তার পাশাপাশি সেটা দেখা যাচ্ছে যে যেহেতু তিনি এই নমিনেশনের জন্য আসছে, প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, প্রচুর ফোর্স দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর না ঘটে। এবং আমরা জানি যে ডায়মন্ড হারবারে যে ভোট রয়েছে সেই ভোট একদম লাস্ট ভোট রয়েছে, 1 জুন ভোট রয়েছে, এবং সেখানে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গত 2 বছর যে দুবার যে
লোকসভা ভোট হয়েছে সেখানে দেখেছি তিনি দুবারের এমপি, তিনি জিতেছেন দুবার, এবং এইটা নিয়ে তৃতীয়বার টার্ম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বারংবার বলেছেন যে তিনি অত্যন্ত আশাবাদী ডায়মন্ড হারবার নিয়ে, এবং আমরা জানি যে ডায়মন্ড হারবারের অপোজিশন যিনি আছেন, বিরোধী দল থেকে যিনি দাঁড়িয়েছেন, অভিজিৎ দাস অর্থাৎ হরপে ববি, তিনি দাঁড়িয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তিনি আশাবাদী যে তিনি আবারও অর্থাৎ থার্ড টার্মেও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিতবেন সেই নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। এবং যেটা দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে, এবং সেখানে এসেই তিনি নমিনেশন ফাইল করবেন। একদমই রিয়া, তার পাশাপাশি আরো একটি বিষয় জানতে চাইবো, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মনোনয়ন পেশের দিনে তার সঙ্গে সঙ্গে তৃণমূল নেতৃত্ব কারা কারা উপস্থিত রয়েছেন তার সঙ্গে? দেখো, তৃণমূল নেতৃত্বর যারা রয়েছেন অর্থাৎ যারা নেতারা রয়েছেন এরকম অনেকেই রয়েছেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক নেতারা রয়েছেন, নেতা নেত্রীরা রয়েছেন, এবং এই যে ডিস্ট্রিক্ট অফিসে তিনি আসবেন, এই যে র্যালি করে আসবেন, সেখানে প্রায় 14 থেকে 15 জন সিনিয়র নেতা নেত্রীরা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যেই ছবি দেখছেন, আজ মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুর ট্রেজারি বিল্ডিং এ তিনি মনোনয়নপত্র জমা দেবেন, এবং তার আগে রীতিমতো রোড শো করে সেখানে পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখছেন আপনারা। নির্বাচনী আবহ, তাই নির্বাচনের প্রচারের ছবি কিন্তু বারবার আপনাদের দেখাচ্ছি। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচারে বাড়ি বাড়ি জনসংযোগে গেলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। একেবারেই মধুবন্তী, এবং মমতা সরকারের উন্নয়নে যেমন আস্থা রয়েছে তেমনি সারা বছর সবসময় কাছে পেয়েছেন তৃণমূল নেতৃত্বকে, সেহেতু কীর্তি আজাদের জয়ের বিষয়ে আশ্বাসী খোকন দাস। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচারে থাকার জন্য কথা বলে চলেছেন। অন্যদিকে বাংলার মানুষ, বিশেষ করে বর্ধমানের মানুষ তা ভালোভাবে নিচ্ছেন না বলে কলকাতা টিভিকে সাক্ষাৎকারে জানান তৃণমূলের খোকন দাস। আজাদের হয়ে ঘরে ঘরে প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে সকাল থেকেই রোদ্দুরকে মাথায় করে যিনি বেরিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। খোকন বাবু, সাড়া কেমন? আমরা বর্ধমান দক্ষিণে আমরা প্রচুর ভোটে জিতব, কারণ একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন, আর একদিকে আমরা যেভাবে বর্ধমান শহরের উন্নয়ন করেছি প্রতিটি মানুষ জানে। আমরা আমাদের দলের পক্ষ থেকে, দলের সভাপতি আছে, আমার ছাত্র সভাপতি আছে, কাউন্সিলর আছে, এই ওয়ার্ডের আমাদের যুব মাদারের প্রেসিডেন্টরা সবাই মিলে আমরা আজকে সকাল থেকে 34 নম্বর ওয়ার্ডে আমরা প্রতিটি মানুষের বাড়ি যাচ্ছি, যাতে আমাদের দলের প্রার্থী কীর্তি আজাদকে 1 নম্বর বোতাম টিপে ভোট দেয়। এটা আমাদের আবেদন। আমরা প্রায় 1.5 মাস ধরেই শহরের বিভিন্ন প্রান্তে এইভাবে ঘুরছি। আমাদের আশা, আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের ক্যান্ডিডেট পণ্ডিত কীর্তি আজাদ, তিনি বিপুল ভোটে এই লোকসভা থেকে নির্বাচিত হবেন। বিজেপির যিনি ক্যান্ডিডেট সেই দিলীপ ঘোষ বলছেন যে তিনি নাকি বহিরাগত, এই তত্ত্ব কি আপনার এখানে কাজে লাগছে? না, এখানে এসব কাজে লাগবে না। যারা কাজ করে মানুষের পাশে থেকে তাদের কথাই মানুষ ভোট দেয়। 5 বছর ধরে তৃণমূলের ছেলেরা, তৃণমূলের কাউন্সিলররা মানুষের পাশে থেকে তাদের কাজ করছে। 5 বছর পর কেউ এসে লাফিয়ে এসে বলবে ভোটের সময় ভোট দাও, সেটা মানুষ নিশ্চয়ই মেনে নেবে না। মানুষ দেখবে 5 বছর আমাদের পাশে থেকে কারা কাজ করে, আর সেই কাজটা বাংলার বুকে তৃণমূল কংগ্রেসরাই করে। অতএব কে বাইরের ক্যান্ডিডেট, কে এখানকার ক্যান্ডিডেট, এসব দেখে লাভ নাই। দিলীপ ঘোষও তো বাইরের ক্যান্ডিডেট, মেদিনীপুরে কিছু করে নাই, তাকে জোর করে এখানে হারাবার জন্য পাঠিয়ে দিয়েছে দল থেকে। যে বিজেপির যিনি ক্যান্ডিডেট, তিনি প্রতিদিন এই প্রচারে বেরোচ্ছেন আর বিভিন্ন কুকথা বলছেন, বিভিন্ন ধরনের অসাংস্কৃতিক কথাবার্তা বলছেন, এটাকে কিভাবে দেখুন? বিজেপি যিনি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ, তিনি যদি বর্ধমান শহরের একটা ওয়ার্ডে 100 লোক নিয়ে একটা র্যালি করে দেখিয়ে দিতে পারে, আমরা রাজনীতি করা ছেড়ে দেব। একটা বাজে লোক, তিনি টিভির পর্দায় থাকার জন্য প্রতিদিনই লাঠি ঠ্যাঙ্গা নিয়ে একে মারবো তাকে মারবো, কদিন আগে আইসিকে মেরে উড়িয়ে দেবে, এসব ওনার মন্তব্য। এসব বাংলার মানুষ পছন্দ করে না, আর আমাদের বর্ধমানের মানুষ তো করবেই না।
কারণ মানুষ মস্তানি করে একটা প্রার্থী উনি ভোটে দাঁড়িয়েছেন, উনি প্রথম থেকেই মস্তানি দেখাচ্ছেন যে তার মানে মানুষ বুঝতে পারবে যে এই লোক ক্ষমতায় আসলে আমাদের এই জায়গার কি পরিস্থিতি হবে, তাই ওনার এইসব কথাকে মানুষ হেসে ফেলছে। বাংলার মানুষ এই অসাংস্কৃতিক কথাবার্তা, এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তায় তারা কিন্তু বিশ্বাসী নয়। তারা শান্তির পক্ষে এবং আগামী দিনে শান্তির বাতাবরণকে পশ্চিমবাংলার বুকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কীর্তি আজাদকেই তারা সমর্থন করবেন এমন বিশ্বাসের কথা জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি। আর এবার যে খবরের দিকে নজর রাখবো মধুবন্তী, হিডকোর জমিতেই একাধিক বেআইনি পার্টি অফিস। রিপোর্ট হিডকোর জমিতে পার্টি অফিস ভাঙার নির্দেশ হাইকোর্টের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। হিডকোর জমিতেই কেন অবৈধ নির্মাণ তিনি প্রশ্ন করেছেন। একেবারেই মধুবন্তী, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছে না হিডকো? প্রশ্ন হাইকোর্টের। হিডকোর জমিতেই একাধিক বেআইনি পার্টি অফিস। রিপোর্ট হিডকোর জমিতে পার্টি অফিস ভাঙার নির্দেশ হাইকোর্টের। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। হিডকোর জমিতেই কেন অবৈধ নির্মাণ প্রশ্ন করেছেন তিনি। হিডকোর জমিতে কেন অবৈধ নির্মাণ, পার্টি অফিস ভাঙার নির্দেশ তাই হাইকোর্টের। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। হিডকোর জমিতে অবৈধ নির্মাণ কেন এবং কেন সম্পত্তি রক্ষা করতে পারছে না হিডকো, এই প্রশ্নই তোলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। হুগলির খবরে নজর রাখবো। হুগলির মগরার বাঁশবেড়িয়ায় আয়কর হানা, তৃণমূল ঘনিষ্ঠ 5 জন ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি। একদমই মধুবন্তী, কমল দাস, বৈদ্যনাথ সাহা, সত্যরঞ্জন শীল, দিলপ্রীত সিং, অভিজিৎ ঘটের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। একাধিক ব্যবসায়ীর বাড়িতে ও অফিসে তল্লাশি চালানো হয়। আজ হুগলির 5 ব্যবসায়ীর বাড়িতে আজ তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। দেখছেন সেই ছবি। হুগলির মগরায় বাঁশবেড়িয়ায় আয়কর হানা। আজ হুগলির 5 ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। এবং কমল দাস, বৈদ্যনাথ সাহা, সত্যরঞ্জন শীলের বাড়িতে যে তল্লাশি অভিযান চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হুগলির পাশাপাশি ভোটের আবহে দেশে আয়কর হানা। মধ্যপ্রদেশে একজন ব্যক্তির বাড়িতে আয়কর হানায় মিলল থরে থরে টাকা। 10 টাকা, 20 টাকার নোট থেকে শুরু করে একেবারে 200-500 টাকার নোটের বান্ডিলের পর বান্ডিল। একদমই মধুবন্তী, অর্থাৎ ভোপালের পঞ্চনগর কলোনিতে কৈলাস ক্ষেত্রী নামে ওই ব্যক্তির বাড়িতে আয়কর হানা দেয় এবং সেখানেই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার বান্ডেল মিলেছে। জানা গেছে ওই ব্যক্তি টাকা লেনদেনের কাজ করেন, পুরনো নোট বদলানোর কাজ করেন। তবে তদন্তকারীদের সন্দেহ এই বিপুল পরিমাণ টাকা রাজনৈতিক নেতাদের। কালো টাকাকে সাদা করার কাজ করতেন ওই ব্যক্তি। বিপুল পরিমাণ টাকা মিলেছে। ভোপালে আয়কর আধিকারিকদের হাতে এই টাকা এসেছে। তল্লাশিতে বাড়িতে মিলেছে বান্ডিলের পর বান্ডিল নোট। পুরনো নোট বদলের কাজ করতেন ওই ব্যক্তি। আর আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।